শেখ হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছেন, সুনামগঞ্জের পথসভায় নাহিদ ইসলাম। আমন্ত্রণ নাসির ফ্লোর গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। মাইলস্টোন ট্র্যাজেডির মৃত্যু তালিকায় আজ যোগ হলো আরও 2 নাম। সকালে মারা যান 4র্থ শ্রেণীর শিক্ষার্থী আইমান। 4.5 ঘন্টা পর মারা গেছেন 7ম শ্রেণীর মাকিন। সরকারি হিসেবে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 33-এ। ভর্তি রয়েছেন মোট 51 জন। এর মধ্যে 8 জনকে আইসিইউতে রাখা হয়েছে। হাসপাতালটিতে দেশি বিদেশি চিকিৎসক বোর্ডের মাধ্যমে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সংক্রমণ রোধে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। সর্বসাধারণের প্রবেশে রয়েছে কড়াকড়ি। এদিকে মাইলস্টোনে নিহত একই পরিবারের 3 জনের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। চোখের পানিতে শেষ বিদায় হলো মাইলস্টোন ট্র্যাজেডিতে মারা যাওয়া মাহিয়া তাসনিম মায়া ও রাইসা মদির। তাদের নিথর দেহ পৌঁছানোর পর শোকের ছায়া নেমে আসে মেহেরপুরের জয়পুর ও ফরিদপুরের আলফাডাঙ্গা গ্রামে। অন্য 10টা দিনের মতোই শুক্রবারের সকালটা, অথচ দুপ্রান্তের 2 পরিবারের শোক গিয়ে থেমেছে এক কাতারে। মাইলস্টোন ট্র্যাজেডি কেড়ে নিয়েছে ফরিদপুরের রাইসা মনি ও মেহেরপুরের মাহিয়া তাসনিম মায়াকে। মেহেরপুরের মুজিবনগর জয়পুর গ্রাম। ভোর হতেই 5 বছরের ছোট্ট মাহিয়া তাসনিম মায়ার নিথর দেহ পৌঁছায় নানাবাড়ি। পরিবার প্রতিবেশীর মতোই প্রকৃতির মনোভার। দিনের আলোতেও অন্ধকার সবকিছু। বারবার মূর্ছা যাচ্ছিলেন মাহিয়ার মা। পুরনো স্মৃতি হাতড়ে নির্বাক বাবা। আমার মেয়েকে কি ফেরত পাবো আমি? আমার মেয়েকে সেটা হতে পারবে? এখন আমার আসার কথা বলি কি হবে? কি হবে? ফেরত দেবে কেউ? আমার মেয়ে ধৈর্য ধরার মতন অবস্থানই তার নাই। কিছুদিন আগে তার স্বামীকে হারাইছে, তারপরে তার মেয়ে ছিল, মেয়েকেও হারাইছে। তার জন্য সে অত্যন্ত কষ্টের দুঃখের সাথে দাঁড়িয়ে থাকার মতন অবস্থা তার নাই। যারাই মৃত্যুবরণ করছে কারো না কারো আত্মীয়, তো আমরা চাই যে সবাই জান্নাতবাসী হোক, আর পরবর্তীতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। এরপর জানাজা শেষে জয়পুর কবরস্থানে শায়িত করা হয় শিশু মাহিয়াকে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনার সময় সে 2য় তলার শ্রেণীকক্ষে ছিলেন। এদিকে শোকে কাঁদছে ফরিদপুরের আলফাডাঙ্গা গ্রামের মানুষ। একই ঘটনায় পরপরে পাড়ি জমিয়েছে ছোট্ট রাইসা মনিও। কাফনের কাপড়ে জড়ানো তার নিথর দেহ। অনেক কথা হয়তো বলছি, যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আমার এসে সবাই মাফ করে দিয়েন। আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। শনাক্ত করি আমরা। শনাক্ত করার পরেও তারা দেয় নাই। ডিএনএ টেস্ট করছে। ডিএনএ টেস্ট করার পরে এই বিগত 4 দিন পরে আমরা আজকে গতকালকে পেয়েছি। তার পরিবারে যারা রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। জানাজা শেষে বাজরা কবরস্থানে শায়িত করা হয় রাইসা মনিকে। মাইলস্টোনের ট্র্যাজেডি এখন আর রাজধানীর খবর না, ছড়িয়ে পড়েছে জেলা থেকে গ্রামেও। তানিম রহমান, চ্যানেল 24। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন। শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছেন। সুনামগঞ্জের পথসভায় একথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে সুনামগঞ্জের পৌর শহরের আলফাত স্কয়ারে পথসভায় এসব বলেন তিনি। এর আগে দুপুরে শহরের কেন্দ্রীয় মডেল মসজিদে জুম্মার নামাজ শেষে শুরু হয় পদযাত্রা। পরে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয় পথসভা। পথসভায় দলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর এনসিপির পদযাত্রাটি সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে।
আমরা এই সুনামগঞ্জের মাটি থেকে স্পষ্ট করে জানান দিতে চাই, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী মানুষেরা যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত আছি ততক্ষণ পর্যন্ত আওয়ামী সেবাদাসদেরকে বাংলাদেশে আমরা আসতে দেব না। দর্শক, এনসিপির সিলেটের পদযাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, সিলেটে জুলাই পদযাত্রা ঘিরে আয়োজন কেমন দেখছেন, সেই সাথে সাথে জুলাই পদযাত্রা এখন কোথায় অবস্থান করছে বিস্তারিত জানাবেন। সারিকা, আমি এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। এখন পর্যন্ত আসলে যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন তারা এখনো আসলে অনুষ্ঠান স্থলে আসেননি। আমরা আমাদের সুনামগঞ্জের সহকর্মী এয়ার জুয়েল আমাদেরকে জানিয়েছেন যে তারা 1.5 ঘন্টা আগে কিন্তু আসলে রওনা দিয়েছেন এবং এখানে কিন্তু লোকারণ্য হয়ে গেছে পুরো এলাকা জুড়ে। এবং নিরাপত্তার কথা যদি আপনাদের জানিয়ে, আমরা দেখেছি যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আসলে এখানে রাখা হয়েছে যাতে কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এখানে নারীদের জন্য আলাদা আসন রাখা হয়েছে। আমরা দেখেছি যে সিলেটের যে 13টি উপজেলা এবং বিভিন্ন যে পৌরসভা রয়েছে, পৌরসভাতে কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন তারা দুপুর থেকে কিন্তু আসা শুরু করেছেন, যেহেতু সুনামগঞ্জে পথসভাটা ছিল এবং আজকে 25তম দিন। আজকের এই সুনামগঞ্জে পরে আজকে সিলেটে অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু কথা বলবো যে এখানে অনেক সংখ্যক কর্মীরা আসছেন, নেতাকর্মীরা আসছেন, যে আজকে আপনাদের আসলে কি কি কর্মসূচি এখানে রয়েছে যদি বলতেন। ধন্যবাদ চ্যানেল 24-কে। আজকে প্রথম কর্মসূচি হচ্ছে আমাদের বিগত 1 তারিখ থেকে আমাদের দেশব্যাপী যে জুলাই পদযাত্রা করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ থেকে আজকে আমাদের সিলেটের এই পদযাত্রা। আমরা পুরো শহর পদযাত্রা করব। পদযাত্রা শেষে আমরা চৌহাট্টা পয়েন্টে শহীদ মিনারে আমরা একটা সভা করে আমাদের প্রোগ্রামটা শেষ করব। আমরা একটু পরেই আমরা শহর অভিমুখে আমরা পদযাত্রা করব। কতজন মানুষের সমাগম হবে আজকে আনুমানিক? আমাদের টার্গেট ছিল 30,000, মোটামুটি 20 থেকে 25,000 মানুষ চলে এসেছে। আপনি দেখতেছেন জায়গা দেওয়া যাচ্ছে না এখানে। আমাদের আশপাশে প্রচুর মানুষ আছে। আমাদের কেন্দ্রীয় মেহমানরা যখন চলে আসবে তখন কানে পুরো জায়গাটা পড়ে যাবে। সারিকা, আসলে এনসিপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বলেছেন যে 20 থেকে 30,000 মানুষের আসলে সমাগম হবে বলে তারা আসলে ধারণা করছেন। এই এলাকা ছাড়াও নগরীর যেসব আম্বরখানা এলাকা, জিন্দাবাজার এলাকা, সব এলাকায় আসলে লোকারণ্য হয়ে গিয়েছে এবং আমাদেরকে জানানো হয়েছে আর 10 মিনিট পরে কিন্তু কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছে, নাহিদ ইসলামের নেতৃত্বে যে টিমটি সুনামগঞ্জ থেকে সিলেটে আসছে, তারা এখানে এসে সরাসরি জড়ো হবেন। তারপর এখানে যারা নেতাকর্মীরা তাদের জন্য অপেক্ষা করছেন, তাদের নিয়ে শহরের বিভিন্ন এলাকা তারা আসলে পদযাত্রা করবেন। আমরা যতটুকু জেনেছি যে পদযাত্রাটি বন্দর, জিন্দাবাজার হয়ে আবার এখানে এসে শেষ হয় এবং এখানে একটি জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো সারিকা, আমার কাছে এই ছিল সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সবশেষ খবর। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, জুলাই পদযাত্রার খবর জানছিলাম। এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। কারো হাত নেই, কারো চোখের দৃষ্টি ক্ষীণ। জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা এখনও বয়ে বেড়াচ্ছেন সেদিনের ক্ষত। তাদের আক্ষেপ, প্রাণের বিনিময়ে রক্ত দিয়েও বাস্তবায়ন হয়নি বৈষম্য বিরোধী বাংলাদেশ। জুলাই আন্দোলনের বছর হতে চলেছে, তবে দিন শেষে শুধুই হতাশা বাড়ছে মেরাজউদ্দিন শ্রাবণের। 5 আগস্ট সকালে গাজীপুরে পুলিশের গুলিতে চোখ হারান ময়মনসিংহের শিক্ষার্থী শ্রাবণ। কয়েকবার চোখের অপারেশন হলেও বের হয়নি গুলি। নতুন বাংলাদেশের জন্য যে আমরা নামছিলাম, তো 1 বছর হয়ে গেল, আসলে তো আর কিছুই হয় নাই। তো এখন যে মনে হয় নিজের কাছে মনে হয় যে আমি এই দেশের জন্য আমি নামছিলাম, নিজের এত বড় আত্মত্যাগ, শরীরে একটা অঙ্গহানি হয়েছে আমার। তো বর্তমান প্রেক্ষাপটে মনে হয় যে সম্পূর্ণ বৃথা। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ময়মনসিংহের আরেক জুলাই যোদ্ধা আলামিন। 3 সন্তানের ভবিষ্যৎ নিয়েও আছে রাজ্যের হতাশা। 5 আগস্ট শেখ হাসিনার পতন হলে বিজয় মিছিল শেষে ফেরার পথে আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারীদের হামলায় হাত হারিয়েছেন আলামিন। এরপর থেকে কষ্টে কাটছে এক একটা দিন। যারা আমাদের উপর হামলা করছে, যে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী, তারা যদি কোনোভাবে যদি আবার দেশে ফিরতে পারে তাহলে হয়তো আমাদেরকে ভিডিও ফুটেজ দেখা তারা আমাদের উপর আবার আক্রমণ করবে। আজীবন নিরাপত্তার যে ব্যবস্থাটা, আইন সুরক্ষাটা, এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে যে সনদপত্র ওইখানে উল্লেখ থাকতে হবে।
জুলাই আগস্টের নির্মমতার কথা মনে হলে এখনও গা শিউরে উঠে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এই যুবকের। এরপরও স্বপ্ন দেখেন সুন্দর বাংলাদেশের। আমাদের স্বপ্ন হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক উপায়ে আমাদের দেশটা চলবে এবং আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো, আমরা সবাই নিরাপত্তাভাবে বসবাস করব, আমাদের কথা বলার অধিকার থাকবে। তো এই জায়গা থেকে আমরা এই আন্দোলনে যাই। জুলাই আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়েছেন ময়মনসিংহের এমন ৪১ জনের তালিকা করেছে জেলা প্রশাসন, আহত ৩৩৬ জন। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। নাসির ফ্লোর গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24 এ নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। আবারও স্বাগত নাসির ফ্লোর গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24 এ। নিম্নচাপের প্রভাবে ৫টি নদীর পানি বেড়ে পটুয়াখালী জেলার শহর সহ ১৭টি এলাকায় ঢুকেছে জোয়ারের পানি। লঘুচাপের কারণে দুপুরের পর জেলা শহর, বাফলের কাছিপাড়া, গলাচিপা সহ বেশ কিছু নিম্নাঞ্চল ও চরাঞ্চলের গ্রাম ডুবেছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ১০,০০০ মানুষ। আবহাওয়া অফিস বলছে লঘুচাপের কারণে জোয়ারের পানি বাড়ছে। এদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের আরও ১০০ মিটার অংশ। এ নিয়ে গত কয়েক মাসে নদীগর্ভে বিলীন হয়েছে ২ কিলোমিটার বাঁধটির অন্তত ৬০০ মিটার অংশ। দর্শক, আমরা একটু পটুয়াখালীর খোঁজ খবর নিয়ে আসবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম কে রানা। রানা, ১৭টি এলাকায় জোয়ারের পানি ঢুকেছে, ১০,০০০ মানুষ পানিবন্দী। প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ সারিকা, আপনাকে জানিয়ে রাখি আসলে লঘুচাপের প্রভাবে কিন্তু গতকাল রাত থেকেই পটুয়াখালীতে কখনো মুষলধারে কখনো গুড়ি গুড়ি আকারে বৃষ্টি হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়ন আছে, সেই ইটবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বাড়িঘর জোয়ারের পানিতে তলিয়ে রয়েছে। ফলে পটুয়াখালীর যে সকল নিম্নাঞ্চল রয়েছে সেখানে জোয়ারের যে সকাল এবং রাতে যে দুটি জোয়ার আসে, সেই দুটি জোয়ারেই কিন্তু আসলে নিম্নাঞ্চল প্লাবিত হয়। সেই নিম্নাঞ্চলে যে সকল মানুষ ঘর বাড়ি, বসত ঘর, গরু বা যে গবাদি পশু রয়েছে সেগুলো কিন্তু নিয়ে তারা খুব বিপাকের মধ্যেই রয়েছে। কারণ আমি যে এলাকায় রয়েছে সেই এলাকার মানুষের অধিকাংশ মানুষেরই কিন্তু আসলে দুপুরের রান্না তাদের চুলোয় জ্বলেনি। ফলে কিন্তু তারা এক ধরনের ভোগান্তিতে রয়েছে। এর বাইরে পটুয়াখালীর গলাচিপা, রাঙ্গাবালি, বাউফল, মির্জাগঞ্জ বেশ কয়েকটি ইউনিয়নের ভেরিবাদের বেশ কিছু অংশ ভাঙা এবং বেশ কিছু অংশে ভেরিবাদ না থাকা কিন্তু এই সকল এলাকার মানুষ যে প্লাবিত হয় খুব দুর্বিষহ জীবনযাপন করছে। সারিকা, আরেকটু জানিয়ে রাখি, কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছে যে নদী ভাঙনের যে বা ভেরিবাদ ভাঙনের যে সকল অংশ রয়েছে সেগুলিতে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া, জিও ব্যাগ ফেলে যে সেটি কিন্তু তারা তাৎক্ষণিকভাবে নেওয়ার চেষ্টা করছে। এবং পটুয়াখালী জেলার বেশ অনেকটা অংশে কিন্তু আসলে যে নিম্নাঞ্চল অংশে যে প্লাবিত হওয়ায়, বেড়িবাঁধ না থাকায় প্লাবিত হওয়ায় সেই সকল অংশে কিন্তু আসলে মানুষ যে দুর্বিষহ জীবনযাপন, স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা তাৎক্ষণিক বিভিন্ন এলাকা ঘুরে তাৎক্ষণিক যে ক্ষয়ক্ষতির যে নিরূপণ সেটি করছেন এবং তাৎক্ষণিক তাদের যে ব্যবস্থা সেটি করার চেষ্টা করছেন। সারিকা, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, পটুয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম কে রানা। সুনামগঞ্জে টাস্ক ফোর্সের অভিযানে অবৈধভাবে আসা ৯০টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। পরে সেই গরুগুলোকে জেলা প্রশাসনের মাধ্যমে বাজার কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হয়। এই ঘটনায় মামলা করেন বিজিবি। তদন্ত প্রতিবেদন বলছে জেলা প্রশাসনের জিম্মায় নেয়া গরুগুলোর হদিস মিলছে না। সীমান্তবর্তী জেলা সুনামগঞ্জের দোয়ারাবাজার ও ছাতকের বিভিন্ন এলাকায় বেড়েছে পশু চোরাচালান। বিজিবির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে মেঘালয়ের দুর্গম সীমান্ত পেরিয়ে ভারত থেকে প্রায় আনা হচ্ছে ছোট বড় বিভিন্ন সাইজের গরু। প্রায় ৩.৫ মাস আগে এমনই এক ঘটনা ঘটে দোয়ারাবাজার উপজেলায়। সবার চোখ ফাঁকি দিয়ে বগলাবাজার থেকে ধর্মপাশা পশুর হাটে নেওয়া হচ্ছিল ৯০টি ভারতীয় গরু। সেগুলোকে আটক করে বিজিবি, হয় মামলাও। নিয়মানুযায়ী নিলামের প্রস্তুতি নিলে দেখা দেয় আইনি জটিলতা। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের মধ্যস্থতায় গরুগুলো দেয়া হয় ৩ জন জিম্মাদারের কাছে। পরে পুলিশের তদন্তে উঠে আসে গরুর পুরো চালান গায়েবের তথ্য। বিভ্রান্তিকর কথা বলেন জিম্মাদাররাও।
আর আমার তারা কইছে আইও ভিতরে, এটা আমরা তো এখান থেকে ওয়াটার পাইছি, গেছি পরে তারা চিন্তা করলো আমি তো জোগাড় স্বাক্ষর দেবো। আসলে গরু কোন থেকে কুড়ানো গেল বা এলাকা আমি জানি না, আমি জিম নেই আছি, এখানে ঠিক আছে। গরু গায়েবের জন্য বিজিবির গাফিলতিকে দোষেন কাস্টমস কর্মকর্তা। আদালত সিদ্ধান্ত নেবে এবং ডিসি জবাব দিবে, এটা সরকারি সম্পত্তি, জিম্মায় রাখলাম সেটা হারাই গেল, জবাব তো যে জিম্মায় দেওয়ার জন্য আদেশ দিছে সেটাই। বিজিবির দাবি আইনি সীমাবদ্ধতায় তারা নিলামে ওঠাতে পারেনি এসব গরু, জেলা প্রশাসনের হস্তক্ষেপে যা জিম্মায় দেয়া হয়। নিলামের জন্য বিজিবি প্রস্তুত ছিল, পরবর্তীতে সেই জিম্মাকারী যারা পাঠাইলো তারা জিম্মা নিয়ে উধাও করে ফেললো। এই দোষটা কি এখন আমার? আমি ধরে বিপদে পড়ছি? মালিকানা নির্ধারণের জন্য আমরা কোর্টের দায়িত্ব দিয়েছি, কোর্টের কাছে হস্তান্তর করেছি বিষয়টি। কোর্ট এখন সেটা বিচারের দায়িত্ব কোর্টের। এখন যার কাছে গরুগুলি সাময়িকভাবে রাখা হয়েছে, সে যদি গরু তার কাছে না রাখে, সেক্ষেত্রে কোর্ট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। হদিস নামেলা ভারতীয় 90টি গরুর বাজার মূল্য প্রায় 70 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নাসির ফ্লোর গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24-এ নিচ্ছে আরও একটা বিরতি। ফিরছে একটু পরে, সাথেই থাকুন।